বাধাবন এবং প্রথম আলোর যৌথ একটা আয়োজনে প্রথম আলোর অফিসে। তো সেখানে আমরা ডিসকাশনটা করেছি হয়তো পলিসি লেভেলের যারা তারা অনেকে, আজকে মাঠ পর্যায়ে যারা তারাও সরাসরি কথা বলেছে, পাশাপাশি আমাদের ইন্টারন্যাশনাল পার্টনার যারা আমাদের কার্যক্রমে সবসময় সহযোগী, আইএলও এবং সুইজারল্যান্ডের এখানকার অ্যাম্বাসিডার একজন প্রতিনিধি আছে এবং তারা সম্ভবত আপনাদের সাথে একটা প্রজেক্টে কাজ অলরেডি সহযোগিতা করতেছে, তো তাদেরকেও ধন্যবাদ। আর আমি গতকালকেও বলেছিলাম যে আমার অভিজ্ঞতা থেকে যেটা মানে এই জায়গায় দায়িত্বের জায়গায় বসার পূর্বে আসলে যেভাবে বিষয়গুলো দেখেছি বা জেনেছি, এখন ভিতর থেকে আরেকভাবে দেখছি এবং জানছি। যেমন লাস্টে আপনারা মালয়েশিয়ার কথা বললেন, আমি দেখলাম মালয়েশিয়া 2008 সালে বন্ধ হয়ে যায়, আবার 16 সালে চালু হয় 8 বছর পরে, আবার 16 সালে চালু হয় 18 সালে, আবার উইদিন 2 ইয়ার্স এর মধ্যে এটা বন্ধ হয়ে যায়, আবার আপনার 18 পরে আবার 22-এ একটা 21-এ চুক্তি হয়, 22-এ আনুষ্ঠানিকভাবে চালু হয়, আবার 24-এ কিন্তু বন্ধ হয়। এখন পর্যন্ত বন্ধই আছে। আসিফ নজরুল স্যাররা বা ইন্টারিম গভর্নমেন্টের সময় আসিফ নজরুল স্যারের সাথে ব্যক্তিগত পরিচয় থাকার সুবাদে বিশেষ করে বিভিন্ন বিষয় নিয়ে আলাপ আলোচনা, উনি যেহেতু গভর্নমেন্টের একজন গুরুত্বপূর্ণ বলা চলে উপদেষ্টা ছিলেন, সেও পলিটিক্যাল এবং অন্যান্য অনেক বিষয় দেখতেন, তো সেই সুবাদে এই বিষয় নিয়ে কথা বলার সুযোগ হয়েছিল। সেখানে উনি ব্যক্তিগতভাবে আমার দেখা মতে চেয়েছিলেন যে এই সিন্ডিকেট না হোক। মালয়েশিয়ার সাথে আলাপ আলোচনা চালালো এবং মালয়েশিয়ার একেবারে টপ পর্যায়ের বলা চলে এখানে ভিজিট হলো, আমাদের এখান থেকে ওখানে ভিজিট হলো, বাট মার্কেট কিন্তু ওপেন হয় নাই। তো মালয়েশিয়া থেকে 10টা শর্ত দেওয়া হয়েছে, যেই শর্ত মেনে বাংলাদেশের যে সমস্ত রিক্রুটিং এজেন্সিগুলো কাজ করে ওইটা যদি মেনে তালিকা করা হয়, 5 থেকে 7টা প্রতিষ্ঠান ব্যতীত কেউ তালিকায় আসবে না। তো এখানে আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে তখন যেহেতু দায়িত্বে ছিলেন ইন্টারিম গভর্নমেন্ট, তারা তখন চিঠি চালাচালি করে কিংবা তৎপরতা চালিয়ে তারা বলেছে যে 7টা আমরা মানবো না, আমরা 6টা মানবো। তারপরেও 6টা শর্ত প্লাস 7টা শর্ত যারা কোয়ালিফাই করে, এরকমের 423টা তালিকা ইন্টারিম গভর্নমেন্টের সময় মালয়েশিয়া পাঠানো হয়েছে। তাহলে দেখেন বাংলাদেশে এই যে এজেন্সি মন্ত্রণালয় থেকে অনুমোদন নিয়েছে 3000, তার মধ্যে ন্যূনতম কিছু ক্রাইটেরিয়া মিলিয়ে যেটা 6টা পর্যন্ত, সেখানে আছে 423টা। দেন আমরা মনে করতে পারি যে আসলে তাহলে এখানে 450 থেকে 500 লাইসেন্স আছে যারা মোটামুটি এই সেবাটা দেওয়ার জন্য কোয়ালিফাই, আর বাকিগুলো কিন্তু আসলে ডিসকোয়ালিফাই। কিন্তু তারপরেও তারা এই লাইসেন্স গুলো দেখা যায় একজনের নামে 3টা বা 2টা নিয়ে রাখছে, বিভিন্ন ভাবে কোনো মতে একটা লাইসেন্স বের করে রাখছে। এবং আমার ধারণা যে বিশেষ করে একটা তো হচ্ছে এই যারা এই 423টার মধ্যে আছে, তার বাইরেও আছে, তাদের মধ্যে কিছু লাইসেন্স এই আপনার স্ক্যাম কিংবা প্রতারণার সাথে ইনভলভ। আমি দায়িত্ব নেওয়ার পর থেকে দেখেছি আমাদের কাছে কম্বোডিয়ার, তারপরে আপনার বিশেষ করে যেখানে অবস্থা খুব ভালো না, কম্বোডিয়ার ইকোনমি তো আমাদের চেয়ে খুব বেশি ভালো সেটা না, ওরা খুব রিচ কান্ট্রি সেটা না যে ওখানে গেলে কর্মসংস্থান না, বাট দেখি কম্বোডিয়ার ফাইলের ব্যাপক তদবির, আর কি বিভিন্ন পরিচিত লোকজন, পলিটিক্যাল জার্নালিস্ট, বিভিন্ন কমিউনিটি থেকে আসে যে একটু ছেড়ে দেন, যে আমাদের তো লোক গেলেই কর্মসংস্থান হবে। তো আমরা এখন আমাদের যে ওইপি সিস্টেম আছে, যেটা অনলাইন ওভারসিজ এমপ্লয়মেন্ট সিস্টেম, অনলাইনে, এটার মাধ্যমে প্লাস আমাদের দূতাবাস ভেরিফাই করে কিন্তু যাদেরকে অনুমোদন দেওয়ার দিয়ে থাকে। কিন্তু তারপরে এটা ঠিক যে গত 2 মাস প্লাস সময় আমি দায়িত্ব নিয়ে বসার পরেও আমি দেখেছি বিএমইটি থেকে কিছু ছাড়পত্র পেয়ে যায়, বাট সেটা আসলে প্রপার চেকিংটা কোনো কারণে হয় নাই। এই ধরনের ঘটনা আমি দেখেছি। আমরা এটা নিয়ে আলোচনা করেছি মন্ত্রী পর্যায়ে, আমাদের এখানে যেহেতু যারা ইনভলভ তাদের সহ এখানে নিউ সচিব অ্যাপয়েন্টেড হচ্ছে কিছুদিন আগে, আমরা এটা বন্ধ করতে চাই। তারপর আমাদের যে ওয়েজার্নার্স বোর্ডের ডিজি উনি তো এখানে আছেন, বিএমইটির ডিজিও নতুন হয়েছে, ওনাদেরকে আমরা পরিষ্কারভাবে বলেছি যে এই দায় এবং এই অপবাদ আমরা নিতে চাই না। আপনি বলছেন যে আমরা একটা ইয়ং মানুষ, আমাদেরকে তো রাজনীতি করতে হবে, হ্যাঁ, তো সামনে তো আবার জনগণের কাতারে দাঁড়াতে হবে, তখন তো জনগণ বলবে ভাই তুমি দায়িত্ব ছিলে, এই একই কাজ হয়েছে। তো আগে বিএমইটির রেগুলার যে কার্ড আপনার সবকিছু কমপ্লিট করার পরেও ওখান থেকে বের করতে 5,000, 7,000, 10,000 টাকা দিতে হয়, এখনো টুকটাক হচ্ছে। তাহলে এটা তো আমাদের দায়, যদি আমরা বলি যে আমরা জানি না বা আমরা বন্ধ করতে